আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টক টু কাহাল। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে আমাদের খুব কাছের ছোট ভাই এবং খুব অল্প দিনে সাকসেস করছে, তো তার সাথে আজকে অনেক কথা হবে। জুবাই সাইদ, কেমন আছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। আর এই তোমার কাছে যেটা জানতে চাবো আজকে প্রথমেই, সেটা হচ্ছে যে জাপানে আসা নিয়ে কীভাবে আসলা, তোমার বেসিক্যালি ইচ্ছা কী ছিল? তো প্রথমে যেটা জানতে, জাপানে কেন? জাপানে কেন এটা যদি বলতে চাই, আমার ইউরোপে বা ইউএসএ যাওয়ার অনেক ইচ্ছা ছিল। এটা নিয়েই প্ল্যান ছিল ফার্স্টে, বাট আমি বাংলাদেশে যত ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম, পরে দেওয়ার পরে কোনোটাই আমার টিকে নেই। পরে আমি ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। এরপরে আমি একটা এজেন্সিতে যাই যে আমি ইউরোপ অথবা ইউএসএতে যেতে চাই। পরে ওরা বললো ইউরোপ কেন, তুমি জাপানে ট্রাই করতে পারো না? আমি বললাম যে আচ্ছা জাপানেও যাওয়া যায়, আচ্ছা তাহলে দেখা যায়। এবং আমার কাজিনও থাকে, খালাতো বোন। সো ওই সুবাদে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে 50% স্কলারশিপ পেলাম, পরে জাপানে চলে আসলাম। আমি যদি জানি, তুমি যেটা এখন মাত্র বললা যে তুমি প্রায় বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি ট্রাই করছো, কোথাও হয়নি, এবং এটা দোষটা এরকম না যে তোমার রেজাল্ট খারাপ ছিল, তোমার রেজাল্ট খুবই ভালো ছিল আমি যতটুকু জানি। মানে এটা কি ফেলিওরের থেকে শিক্ষা নেওয়া নাকি ডেস্টিনেশনের কারণে চলে আসা জাপানে? রিজিকের মালিক আল্লাহ। সো মানে ডিপ্রেস ছিলাম, এমন না যে আমার এক্সাম ভালো হয় না। ইভেন পাবলিক ইউনিভার্সিটিতে ফার্স্ট আমার ইচ্ছা ছিল অনেক মেরিন ইঞ্জিনিয়ার হবো। মেরিনের জন্য সব প্রস্তুত নিলাম, পরে মেরিন ইঞ্জিনিয়ার হলো না। ওই সুবাদে আমি ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিলাম, ওইখানেও হলো না। লাস্টের শেষ অপশন ছিল যে প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে হবে। ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি এক্সাম দিলাম, ওখানেও হলো না। পরে আমি 3 মাস খুবই ডিপ্রেস ছিলাম আসলে। পরে দেখলাম যে কি করা যায়। পরে আমার খালা বলল, বড় খালা, তার মেয়ে জাপানে থাকে, বলল যে আচ্ছা জুয়াব নামের একটা জায়গা আছে, ওইখানে যেয়ে দেখতে পারিস জাপানে যাওয়ার প্রসেস বা সামথিং। তখন আমি ওইখানে গেলাম। পরে আমাকে বলল যে প্রাইভেটে যেতে চাও নাকি পাবলিক ইউনিভার্সিটিতে যেতে চাও। বললাম যে কোনটা কি করা যায় আসলে। পরে পাবলিকে বললো যে মেক্সটে যেতে হবে, ওটা খুবই কম্পিটিটিভ। আমি বললাম আমার হাতে সময় নেই, তাহলে প্রাইভেটে কি করা যায়। বললো যে প্রাইভেটে এই যে এজেন্সিতে যে কথা বলো। তারপর আমি বললাম আচ্ছা তাহলে ওইটা দেখি। আমি পরে ওই এজেন্সিতে গেছিলাম, আচ্ছা যেয়ে দেখি কি হয়। আমি যেহেতু জানি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও না বা ব্র্যাকে চান্স পাও, বাট টোকিও ইউনিভার্সিটি চান্স পেয়েছে। এটা মানে ওয়ার্ল্ডের কয়েকটা যদি র্যাঙ্ক করে টোকিও ইউনিভার্সিটি তার মধ্যে একটা পড়ে, যেখানে ঢাকা ভার্সিটি অনেক পিছনে। জি, তো এটা কি মিরাক্কেল টাইপের নাকি তোমার একটা বুস্ট করছে কোনো কিছু যে আমাকে এটা করতেই হবে? আমার লাইফের মোটো হলো গান নেভার গিভ আপ। সো আমার ইচ্ছা ছিল ফার্স্টে হলো গান মানে যে ইউনিভার্সিটি বা যেই জায়গায় যাই না কেন আমার বেস্টটা ট্রাই করব। সো ব্র্যাক ইউনিভার্সিটিতে হয় নাই, তখন আমার ইচ্ছা ছিল আচ্ছা ব্র্যাকে হয় নাই, তাহলে অন্য কোথাও হয়তো হবে, ভালো কোথাও। সো যখন 50% পেলাম, তখন আসার পরে এখানে ভালোই যাচ্ছিল। পরে আমার ইচ্ছা হয়েছে যে আচ্ছা এখান থেকে আর কি করা যায়, নেক্সট ফিউচার প্ল্যান কি। তো আমার একটা এক্সটার্নাল স্কলারশিপ ছিল, সেই স্কলারশিপটা আমি পিএইচডি পর্যন্ত পাবো। সো ওইটা রেখে আমি পরে ভাবলাম যে আচ্ছা টোকিও ইউনিভার্সিটিতে একটা সুযোগ নিয়ে দেখি, হলে হবে, না হলে পরে কিছু চিন্তা করা যাবে। পরে টোকিও ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, আলহামদুলিল্লাহ ওইখানে হয়ে গেল, স্কলারশিপও ছিল। তো সব মিলায় আল্লাহ মিলায় দিছে এবং ভালো। প্রথমে কোন ইউনিভার্সিটি ছিল? প্রথমে ছিলাম হলো আমি স্কলারশিপ পেয়েছিলাম 50% রিৎসুমেকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। রিসেন্টলি অনেক বাঙালি আসতেছে, আমাদের টাইমে 10 থেকে 15 জন আসতো, এখন 40-50 জন আসে। সো খুবই ফেমাস এবং খুবই ভালো ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য, এবং ক্যারিয়ার পার্টটা ওরা অনেক সুন্দর করে বিল্ড আপ করে দেয়। সো খুবই ভালো অপশন একটা জাপানে যদি আসতে চান। নর্মালি কি সব ধরনের সাবজেক্ট আছে ওইখানে? আমাদের টাইমে ছিল দুটো ডিপার্টমেন্ট, একটা হলো গান ট্যুরিজম নিয়ে, আর একটা হলো ম্যানেজমেন্ট নিয়ে। এখন সোশ্যাল সায়েন্স আর একটা ম্যানেজমেন্ট, এখন আরেকটা ট্যুরিজম নিয়ে অ্যাড হয়েছে। তো তিনটা ডিপার্টমেন্ট। নর্মালি সবাই যেটা বলে, মানে আমরা অনেকেই বলি যে টোকিও ইউনিভার্সিটির খুব ভালো জাপানিজ না হলে ঢোকা যাবে না, বা এরকম একটা। আমি তোমার ক্ষেত্রে যেটা জানছি না, ওটা আসলে এটা কোনো মেনটেন করে না। জি, আমি এটা বলতে চাই এই পডকাস্টের মাধ্যমে যে জাপানে আসতে হলে জাপানিজ না হলে কোনো কিছু হবে না। এটা অন্যভাবে যদি আমরা পড়ালেখার জন্য ইংলিশ অনেক কোর্সেস আছে। সো জাপানে আসতে হলে জাপানিজ আগে মানে পেরে তারপর আসতে হবে, এটা এমন কিছু না। আমি যে রিৎসুমেকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়েছি, ওইখানে হলো পুরোটা ইংলিশ কোর্সেস ছিল। ফার্স্টে 3 মাস হলো আমার জাপানিজ বেসিক্স
ছিল, ওটা ক্রেডিটের জন্য। আর পরে হলো টোকিও ইউনিভার্সিটিতে আমার কোনো জাপানিজ লাগে না, সব কিছু ইংলিশে ছিল। থিসিসও কি ইংলিশে করছো? জি, আমার থিসিসও ইংলিশে ছিল, এবং টোকিও ইউনিভার্সিটি অনেক ফান্ডিং আছে। আমার থিসিসটা আমি পাবলিশও করেছি এবং রিসেন্টলি অনেক ভালো রেসপন্স পাচ্ছি। আলহামদুলিল্লাহ। টোকিও ইউনিভার্সিটি কোন সাবজেক্ট ছিল? আমার ছিল এগ্রিকালচার ইকোনমিক্স নিয়ে। আচ্ছা, তো এখানে যে মানে টোকিও ইউনিভার্সিটিতে যখন তুমি জয়েন করলে, এটা কি তোমার ইউনিভার্সিটির মাধ্যমে নাকি তোমার সেলফে? সেটা হলো গান আমি আমার সিনিয়র এপিইউতে, রিচমেকান এপিইউতে আমার এক সিনিয়র ছিল, সে হলো গান এই সাবজেক্টই পড়েছে। সো সে আমাকে যখন আমার স্কলারশিপ ছিল সে বললো যে একটা ট্রাই করে দেখো। সো তার ইন্সপায়ারেশনে আমি বলবো যে আমি আরও একটু মোটিভেটেড হয়েছিলাম, পরে আমি অ্যাপ্লাই করলাম। তো যখন দেখলাম যে আচ্ছা প্রসেসিং ভালো হচ্ছে, সেই ভাইয়া অনেক আমাকে যথেষ্ট হেল্প করেছে, পরে তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। এপিওতে এখন প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট, প্রচুর। এখন আমি একটা মাঝখানে যেটা দেখলাম, আমার রিলেটিভ একজন ওইখান থেকে পাস করছে। তারপরে সারওয়ান নামে, হয়তো তোমাদের সিনিয়র হবে না, তোমাদের ব্যাচমেট হইতে পারে। জি, আমার 6 মাসের সিনিয়র হইতে পারে। তো ও এখানে ভালো ক্যারিয়ার এখন। জি, তো বলতে পারি যে বেশ ভালো এখানে। আর ওইখানে কালচার ইভেন্টগুলো খুব বেশ জমজমাট হয়, আমি যতটুকু জানি। সম্বন্ধে কিছু বলো। প্রত্যেক বাংলাদেশ উইক ছিল কয়েকদিন আগে, সো ওরা হলো গান প্রত্যেক কান্ট্রির হলো গান উইকগুলো প্রমোট করে। যেমন বাংলাদেশের যদি একটা 15-20-30 জন যদি স্টুডেন্টস থাকে, তখন ওদের নিয়ে একটা কালচারাল উইক করে, সো দ্যাট পুরা সব দেশের কালচার সম্পর্কে আমরা জানতে পারি। এবং টোকিও রিচমেকান এপিইউর একটা সুন্দর ভালো জিনিস হচ্ছে, সেটা হলো গান 50% স্টুডেন্ট হলো ইন্টারন্যাশনাল। সো আমি যদিও জাপানে আছি, বাট আমার মনে হবে এনভায়রনমেন্টটা পুরো আমি ইন্টারন্যাশনাল কোনো একটা জায়গায় আছি। জি, মানে ইউরোপ, আমেরিকা সব 50টা দেশের উপরের স্টুডেন্ট আছে। আচ্ছা। তো এখানে কালচার ইভেন্টগুলো যেগুলো হয়, এটা ফান্ডিং কারা করে? ফান্ডিং আমার যতদূর, আমি বাংলাদেশ উইকে যেহেতু আমি ক্রিয়েটিভের লিডার ছিলাম, তখন আমি যেটা জানতে পারছি বা এক্সপিরিয়েন্স করতে পেরেছি, সেটা হলো গান যদি বাংলাদেশ উইক হয়, তখন বাংলাদেশের কয়েকটা কোম্পানিকে রিচ আউট করা হয় এবং তারা স্পন্সর করে। তো বাংলাদেশের কোম্পানিগুলা হেল্প করার চেষ্টা করে। সো ওইভাবেই আসলে ফান্ডেড হয়। সো ইন্দোনেশিয়ান উইক যখন হয়, ইন্দোনেশিয়ার যারা সিনিয়র্স আছে এবং যারা ইন্দোনেশিয়ান কোম্পানিজ আছে, তারাই হলো গান ইন্ট্রোডিউস করে দেয়, তারপর ওইভাবে এরাই প্রমোট করে, নিজেদের কান্ট্রি নিজেরাই প্রমোট করে আসলে। এখানকার মানে বাংলাদেশি কোম্পানি বলতে কি জাপানে আছে যেসব কোম্পানি, নাকি বাংলাদেশ থেকে? দুটো মিলে, বাট মোস্ট প্রবাবলি জাপানে যেগুলো কোম্পানি আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এটা বেশ ভালো একটা জিনিস, কারণ কি আর এগুলো প্রমোট হলে আমরা আসলে মানে এইখানকার লোকাল যারা বাঙালি থাকে অনেকেরা জানি না। আমি হয়তো বা আমার পরিচিত কেউ আছে বলে জানতে পারছি। তারপর হচ্ছে তুমি তো পিএইচডি টোটাল করেছিলে নাকি? না, আমি হলো গান ফার্স্টে বিবিএ করে শেষ করে মাস্টার্স করলাম। মাস্টার্স করে আমার পিএইচডিতেও চান্স হয়েছিল, প্লাস আমি কোভিডের টাইমে ছিল, তখন আমি কোম্পানিও অ্যাপ্লাই করলাম। করার পরে দুইটাই আমার অপশন ছিল, পরে আমি চুজ করলাম যে জবে ঢুকবো আমি। জি, তোমার মানে ধরো বাংলাদেশ থেকে যারা আসতে চায়, ধরো যে অনেকে আসে যে স্কলারশিপ নিয়ে, আবার অনেকে আসে তোমার ধরো কি বলে ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য, কোনটাকে বেটার মনে করো তুমি? আমি বলবো কার কি ক্যারিয়ার পাথ, বাট আমাকে যদি রিকমেন্ড করতে বলেন, তাহলে আমি বলবো যে ইউনিভার্সিটিতে আসতে পারলে এটা ভালো হয়। আমি ছোট করছি না যারা ল্যাঙ্গুয়েজ কোর্সেসের জন্য আসছে, বাট ইউনিভার্সিটিতে অপশনসগুলো হলো, কারণ আমি যখন জব হান্টিং করি, তখন ওইখানে অনেক জায়গায় আছে বলে দেয় যে ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে, জাপানের ইউনিভার্সিটি ডিগ্রি হলে ওরা অ্যাপ্লিকেশন বা সিভিটা অ্যাকসেপ্ট করবে। সো ওই সুবাদে আমি বলবো যে ইউনিভার্সিটি ডিগ্রি হলে আমাদের বাঙালিদের জন্য একটু মানে বেশি অপরচুনিটি, ভালো কোথাও মানে জব করার। জি। তোমার মানে বেসিক্যালি শখ কি? আমি যতটুকু জানি তুমি ছবি আঁকতে খুব পছন্দ করো, ছবি আঁকো। জি। সো আমার হবি তো ছবি আঁকা, বাট রিসেন্টলি জাপানে আসার পর এত ব্যস্ততার কারণে আসলে ছবি আঁকা হয় না। বাট আমার অনেক ইচ্ছে ছবি আঁকা আর খেলা দেখা, বাংলাদেশের খেলা খুবই ফলো করি, বাট রিসেন্টলি ব্যস্ততার কারণে আসলে কিছুই করা হয় না। হ্যাঁ, তোমার সাকিব, তুমি আমি আমার যতটুকু যারা তুমি অন্ধের ভক্ত, মানে অন্ধের মতো ভক্ত, সাকিব আল হাসান থেকে আমি অনেক ইন্সপায়ার হয়েছি, এবং
সাকিব ভাইয়ের সাথেও একসময় পরিচয় ছিল, এখন অবশ্য জাপানে আসার কারণে আমার বাংলাদেশ কোনো প্লেয়ারদের সাথে তেমন পরিচয় নেই, কয়েকজনের সাথে এখনও আছে, বাট হ্যাঁ মিস করি খুবই মাঠে যেয়ে খেলা দেখা এবং সব কিছু। ওনাদের সাথে কোনো স্মৃতি? স্মৃতি বলতে গেলে আমি যখন ছবি আঁকতাম তখন হলো মানে একবার মাশরাফি ভাইয়ের সাথে আমার মানে ছবি দিতে গেছিলাম সোনারগাঁও হোটেলে, তারপর এখানে একসাথে আমরা লাঞ্চ করেছিলাম। সো এইটা একটা বড় একটা স্মৃতি, কারণ আর সেটা ছিল হলো মাশরাফি ভাইয়ের হোটেল রুমে। সো নর্মালি হলো কারণ বাইরে থেকে লাঞ্চ আনানো সম্ভব না আমি যতদূর জানি সোনারগাঁও হোটেলে, বাট তা সে ফোন করে বলে যে আরে আমার গেস্ট আসছে, লাঞ্চ আনাইতে হবে। ইভেন জিজ্ঞেসও করেছিল যে কি খাবা, আমি বললাম মনে আছে যে আমি বলছিলাম খিচুড়ি বা সামথিং। পরে সাব্বির রহমান আরেকটা প্লেয়ার, তাকে বলে পরে আমাকে খাবার আনায়, আমরা একসাথে লাঞ্চ করেছিলাম, তখন ওই একটা ভালো স্মৃতি আমি বলবো। এখন তুমি তো মানে এখন তোমার ক্যারিয়ারের যে অবস্থা, জি তোমার ক্যারিয়ার নিয়ে যদি একটু বলো। ক্যারিয়ার আমি হলো গান অলমোস্ট 4 ইয়ার্স হয়ে যাচ্ছে, আমি হলো গান জবে ঢুকেছি। আমি এখন প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলে পিএনজি, অনেকেই হয়তো বাংলাদেশ চিনেন, এটা ইউনিলিভারের টাইপের কোম্পানি। সো আমার স্টার্ট করেছিলাম হলো গান ওয়্যার হাউস ম্যানেজার, তারপর আমি সাপ্লাই প্ল্যানার, এখন প্রমোশন নিয়ে সিনিয়র ম্যানেজার হয়ে ডিমান্ড প্ল্যানার হিসেবে আছি। এবং আমার ইচ্ছা সাপ্লাই চেইন লিডার হওয়া, ইনশাল্লাহ যদি এখানেই থাকে এখানেই থাকবো, বাট আমার খুব ইচ্ছা যে আমি সাপ্লাই চেইন লিডার হিসেবে যতটুকু ক্যারিয়ার পাথ গ্রো করা যায় এটা নিয়ে প্ল্যান। তোমার পিএনজিতে মানে নর্মালি ফরেনার কি অনেক নাকি খুব? পিএনজিতে জাপানে হলো গান ফরেনার হ্যাঁ এক্সপ্যাট হিসেবে আসে, বাইরে থেকে আসে, বাট ফরেনার বাড়ছে রিসেন্টলি খুবই, অনেক ফরেনার রিক্রুট করছে। যদি জাপানিজ পারে, এটা আমি বলবো জাপানিজ পারলে খুবই ইজি হয়ে যায়। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা যদি ক্যারিয়ার থাকে। তোমার ক্ষেত্রে কি সেটা কোনো ব্যারিয়ার করছিল? আমার ক্ষেত্রে অবশ্যই ডিফিকাল্ট ছিল। আমি বলবো যে আমি জাপানিজ মোস্টলি শিখেছি আমি যখন পিএনজিতে ঢুকি। সো আমি এটাই রিকমেন্ড করবো, যদি জাপানে আসতে চান জাপানিজ থাকলে এটা প্লাস পয়েন্ট, যে জব করার জন্য বা বড় কোনো কোম্পানিতে ঢোকার জন্য আমি বলবো যে জাপানিজটা যদি না থাকে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ইন্টারভিউগুলো সবই জাপানিজ। বাট মাল্টিনেশনাল কোম্পানি হলো বেসিক্যালি জাপানিজে থাকে। হ্যাঁ, যেমন এখন আমার ফার্স্ট রোলটা যেটা ছিল পুরোই জাপানিজ। আমার ওয়্যার হাউস ম্যানেজার যখন ছিলাম আমার 95%ই জাপানিজ ছিল, বাট ওই স্ট্রাগলটার জন্য এখন জাপানিজ আমার জন্য অনেক ইজি হয়ে গিয়েছে। বাট আমার এখনকার রোল যেটা সেটা হলো পুরো ইংলিশে, মানে 95% বলবো ইংলিশ। সো মেইনলি আমি ডিরেক্টরদের সাথে কথা বলি বা ফরেনারদের সাথে আমার জব করতে হয় মেইনলি। সো আমার জাপানিজ এতটা লাগে না আগের মতো। স্কলারশিপের জন্য জি মানে কোন প্রসেসটা বেটার? ম্যাক্সটা বেটার নাকি ধরো যে প্রাইভেট ইউনিভার্সিটিতে, ধরো অনেকে বলে আমি ইউনিভার্সিটি যেতে চাই, টিচারদের সাথে মেল করতেছি, অনেক সময় রিপ্লাই পাচ্ছি না, এটা কারণটা কি? ফার্স্ট টাইম বলবো যে পাবলিকে আসতে পারলে, যেমন মেক্সড, এটা যদি আসে, আগে অনেক বাঙালি পাবলিকে এই মেক্সড স্কলারশিপ নিয়ে আসতো। সো আমি বলবো যে মেক্সড ইজ দ্য বেস্ট অপশন। যদি মেক্স না পায় তবে হতাশ হওয়ার কোনো কারণ নাই। জাপানের অনেক ইউনিভার্সিটি এখন প্রমোট করছে যে স্কলারশিপ দিয়ে আনার জন্য, কারণ জাপানিজ পপুলেশন কমে যাচ্ছে। সো 50% হোক 30% হোক, আমি বলবো যে যেই স্কলারশিপ পাক না কেন ওইটা নিয়ে চলে আসা উচিত। এবং জাপানের ইউনিভার্সিটি অনেক স্কলারশিপ দেয়। সো 30% পাওয়ার পরে, যেমন আমার ক্ষেত্রে আমি 50% নিয়ে এসেছিলাম, পরে আমি আরেকটা স্কলারশিপ পাই, ওইটা হলো মাসে আমাকে প্রায় 1 লাখ ইয়েন করে দিত। সো হিউজ অ্যামাউন্ট, এবং হলো পিএইচডি পর্যন্ত এটা, মানে আমি হলো 3 বছর পেয়েছি। সো আরও আমি 3 বছর পেতাম, মানে 7 বছর না 6 বছর পর্যন্ত পাওয়া যায় যদি আমি কন্টিনিউ করি। সো আমি বলবো যে অনেক অপরচুনিটিস আছে, মেক্স না পেলেও কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই, অন্য স্কলারশিপ দিয়েও চলে আসতে পারবে জাপানে। আরেকটা জিনিসের বাংলাদেশে যেমন সাবজেক্ট ওয়াইজ আমাদের ইউনিভার্সিটিগুলো, জি তো জাপানের ক্ষেত্রে কি এরকম কোনো বাধা মানে আছে যে আমি সায়েন্সে পড়লে আমাকে সায়েন্সই পড়তে হবে, বা ম্যাথে করলে ম্যাথেই করতে হবে, নাকি আমি সাবজেক্ট চুজ করতে পারি? জাপানে এটা আমি বলবো একটা ভেরি বিগ অ্যাডভান্টেজ, যে আমি যেমন আমার ক্ষেত্রে আমি বিবিএ পড়ার পরে আমার কিন্তু মাস্টার্স এগ্রিকালচার ইকোনমিক্স, যেখানে মাস্টার্স লাগবে যে বিবিএ বা যেটা আমি আন্ডারগ্রেড করে আসছি সেটা নিয়েই মানে মেইনলি ফোকাস করা, বাট আমারটা ছিল এগ্রিকালচার ইকোনমিক্স।
এবং আমি আবার ইন্টার্নশিপ করি হলো গান অডি নামের একটা গাড়ি কোম্পানি জার্মান, ওইখানে আমি ইন্টার্নশিপ করি আইটিতে, জাস্ট টু সি যে আমি আইটির জন্য ফিট না কিনা, এবং তারপর ব্যাক করলাম হলো গান আমি সাপ্লাই চেন। সো জাপানের একটা ভালো সুবিধা হলো না, আমি যেই সাবজেক্টই পড়ি না কেন, আমি জাপানের আমার যতটুকু জানা মতে ডক্টর এবং লয়ার ছাড়া আমি যে কোনো জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারবো, এবং অ্যাপ্লাই করে ওরা ফার্স্টে 2 ইয়ার্স হলো গান আমাকে ট্রেনিং দিবে, তারপর হলো আমি মেইন জব শুরু করব। সো যে কোনো সাবজেক্ট পাস করার পর অন্য কোনো ফিল্ডে জব করা সম্ভব জাপানে। আর আরেকটা জিনিস যেটা হয় মানে নর্মালি যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ আসে যারা, তাদের ভিতরে একটা সবসময় থাকে আমি এই সাবজেক্টে পড়ছি, আমি এই সাবজেক্টে জব না পাই তাহলে আমার ভিসা হবে না, বা এই ধরনের কিছু একটা থাকে। সেক্ষেত্রে তোমার কি ধারণা? আমি বলবো যে না, এরকম কখনো দেখিনি। সো না, আমি বলবো যে যেই সাবজেক্টই হোক না কেন জব আছে, বাট সে যদি আসলে ইন্টারেস্টেড থাকে সায়েন্স নিয়ে, তাহলে সায়েন্সে নিয়ে পড়ে সায়েন্সে জব করা মানে হ্যাঁ যে বেটার হবে। বাট ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে জব করা আরও তার জন্য, বিকজ সে হলো গান অনেক দিন ধরে এটা নিয়ে পড়েছে, সো তার জন্য এটা ইজি হয়ে যায়। বাট যে কোনো সাবজেক্ট পড়ে যে কোনো জায়গায় জব করা সম্ভব জাপানে। না আমি যেমন ধরো আমার পরিচিত আমি ধরো একজন ছিল, ও সম্ভবত পড়ছে হিউম্যান কমিউনিকেশন, জি, বাট এখন জব করতেছে তোমার আইটিতে, জি, আজকে প্রায় অনেক বছর, এবং জাপানের সেন্টার। তো এই যে একটা আসলে মানে ফ্লেক্সিবল আছে যে আমি কি করতে চাই আমার উপর ডিপেন্ড করে। জি জি জি। জাপানে একটা সুন্দর হলো গান ক্যারিয়ার পাথ বিল্ড করা যায় নিজের ইচ্ছা হিসেবে। যেমন আমার ক্ষেত্রে আমি ওয়্যারহাউস ম্যানেজার হিসেবে শুরু করি, তারপর যখন আমি ঢুকার পরে দেখলাম যে এটা আমার জন্য ফিট না, তখন আমি আমার ম্যানেজারকে রিচ আউট করতেছিলাম যে আমি হলো গান ডিমান্ড প্ল্যানার অথবা সাপ্লাই প্ল্যানার ফিল্ডে যেতে চাই, আমি হলো গান একটু আপস্ট্রিমে জব করতে চাই। সো ওইভাবে ওরা আমাকে ক্যারিয়ার বিল্ড আপ করে দিচ্ছে। এবং পিএনজির আরেকটা সুন্দর জিনিস হলো গান, আপনি যেই ফিল্ডেই জব মানে যেই ডিপার্টমেন্টে জব করতে চান না কেন, আপনার যদি ইচ্ছা থাকে এবং স্কিল সেটসগুলো যদি থাকে, তারা অপরচুনিটি করে দেয়। এটা আসলে এটা সত্যি কথা, কারণ ওদের এই মেন্টালিটিটা খুব ভালো, তুমি যে কাজ করো তোমাকে কাজ দিবে, তুমি আরো করো। জি। আচ্ছা, তাহলে ভাইয়া তোমার মানে নেক্সট প্ল্যানে যাওয়ার আগে আমি যেটা জানতে চাইবো, জাপান লাইফ তোমার কেমন লাগে? জাপান লাইফ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, যদিও কাজের প্রেশারটা একটু বেশি, বাট ওভারঅল আমি বলবো যে জাপান অনেক ভালো একটা দেশ এবং থাকার জন্য খুবই ভালো। জাপানে কাজের স্ট্রেস প্রচুর, এটা আমি জানি। তো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কীরকম এটার জন্য মানে কোনো আলাদা কোনো মানে অনেক অনেক কোম্পানিতে আছে যে খেলাধুলার আয়োজন করে, পার্টি, বিভিন্ন ধরনের স্ট্রেস ফ্রেশ হওয়ার জন্য। আমাদের কোম্পানি তো ইন্টারন্যাশনাল এবং মাল্টিকালচার এনভায়রনমেন্ট খুবই ভালো, এবং আমার খুবই, যেমন অন্য জাপানিজ কোম্পানিতে স্যুট পরে যেতে, আমার ইভেন হাফ প্যান্ট পরে গেলেও কিছু বলবেন, মানে এত ফ্লেক্সিবল সব কিছু। এবং আমাদের স্ট্রেস রিলিজের জন্য অনেক ইভেন্ট বলবো, মানে আমাদের প্রায় ইভেন্ট প্রত্যেক মাসে আমার টিম ডিনার থাকে যেমন, এবং এভরি ফ্রাইডে হলো আমাদের আফটারনুন একটা মানে 1টার পর থেকে আমি নিজের পার্সোনাল সেলফ ডেভেলপমেন্টের জন্য খরচ করতে মানে ওই সময়টা ব্যয় করতে পারবো, এবং কোনো মিটিং রাখতে পারবো না, এরকম একটা সিস্টেম করে দেওয়া। তারপর ওয়েনেসডে যেমন বুধবারে আমার হার্ড স্টপ অ্যাট 5:30। সো আমাদের অনেক কিছুই প্রমোট করছে। সো এবং আবার কোনো কিছু যদি সমস্যা, আমরা ভেরি ফ্লেক্সিবল ম্যানেজারের কাছে রিচ আউট করতে পারি, এবং আমাদের কাজগুলো ওরা ওইভাবেই মানে ফিল্টার করে কমায় ফেলে যদি আমি কমাইতে চাই। সো আমি বলবো যে আমার কোম্পানিতে খুবই ভালো সব কিছু দিয়ে চিন্তা করলে। বাট ঠিক উল্টো দিকটা, বা জাপানিজ মানে টিপিক্যাল জাপানিজ কোম্পানিগুলো এই জায়গায় স্ট্রেসটা প্রচুর, ওইটা ওই ইনভারনমেন্টটা তুমি পাও না হয়তো। জি, আমি পাই না। এটা প্রচণ্ড মানে স্ট্রেসফুল একটা জায়গা। ওরা চাচ্ছে এখন যে মানে ইন্টারন্যাশনাল কালচারে যাওয়ার জন্য হয়তো ওদের আরও সময় লাগবে, আর হয়তো দ্বীপের দেশ বলে হয়তো ওই জিনিসটা ওরা এখনও পায়নি। তো জাপানে তোমার মানে আমি যখন আসছি, আমি 2006-এর কথা বলি, তখন খাবার দাবার অনেক সমস্যা ছিল, অনেক কিছু কম ছিল। এর আগে যারা ছিল তাদের বর্তমানে অবস্থা বলে তোমার কেমন মনে হয়? আমি বলবো আমিও যখন আসছি তখন আমার ইউনিভার্সিটি থেকে আমার মনে আছে যে পাহাড়ে যখন মানে ইউনিভার্সিটি তো পাহাড়ের উপরে, ওইখান থেকে নামতে ডাউনটাউনে নেমে একটা দোকানে প্রাইস নাম, ওইখান থেকে আমি হলো মুরগি কিনতাম, হালাল মুরগি।
তখন ভেরি টাফ ছিল। এখন যেমন আমি আমার বাসার কাছে 10 মিনিটের মধ্যেই 2টা হালাল বাঙালি দোকান, মানে খাবার টাবার সব পাওয়া যায়। আগে তো চিন্তাই করতে পারতাম না যে রুই মাছ, ইলিশ মাছ এগুলা জাপানে পাওয়া যাবে। এখন দেখি যে প্রায় খুবই অ্যাভেলেবেল, মানে কাছেই 20-30 মিনিটের মধ্যেই আসলে পাওয়া যায় কোনো একটা দোকান। মানে এখন জাপানে আসলে হালাল খাবার পাওয়ার জন্য তেমন একটা বেগ পেতে হয় না আমাদের, যেটা মানে প্রচন্ড অনেক হালাল ফ্রেন্ডলি, ইভেন হালাল ফ্রেন্ডলি রামেনও আছে এখন, জাপানিজ ফুডও হালাল, ইয়াকিনিকো অনেক জায়গায় পাওয়া যায় যেগুলো আগে সম্ভব ছিল না। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু মিস করে ফেলছি, সেটা হচ্ছে যেমন কথা বলতেছিলাম যে তোমার ক্যারিয়ারের ব্যাপারে। জি, যখন ধরো আমরা এখানে যারা ইউনিভার্সিটি পাস করার পরে পিএইচডি করা, মানে আমি তোমার সাথে একদিন কথায় কথা বলছিলাম যে ভাই তুমি এটা করো না তো এটা করো বা এটা এই, তোমার কাছে এখন কি মনে হচ্ছে, পিএইচডি ছাড়াটা ভালো হয়েছে, জবে ঢোকাটা ভালো হয়েছে? আমি বলবো যে রেসপন্সিবল যদি ছোট কম বয়সে হতে চায় তাহলে আমি বলবো জবে ঢুকতে। সো আমি রিগ্রেট করি না, আলহামদুলিল্লাহ জবে ঢুকাটা আমার জন্য হয়তো ভালো ছিল। এবং আমি যেহেতু একমাত্র ছেলে, আমারও সংসারের হাল ধরতে হতো, এরকমই একটা চিন্তা ভাবনা ছিল। সো জব আমার জন্য আমার মনে হয় বেটার অপশন ছিল আমার। এখানে পিএইচডিটার ভ্যালুটা কিরকম জাপানে? পিএইচডি ভ্যালু ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি কেউ প্রফেসর বা অন্য কিছুতে ক্যারিয়ার পাথ, মানে প্রফেসর বা টিচার ক্যারিয়ার পাথ হিসেবে নিতে চায়, যেমন আমার পরিচিত 2জন আছে আমি চিনি, এবং একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর একজন হলো লেকচারার। সো একটু টাইম দিতে হয়, জাপানে একটু লং প্রসেস। বাট আমি বলবো যে কেউ যদি প্রফেসর বা এরকম চিন্তা ভাবনা থাকে, জাপানিজটা যদি একটু পারে, তাদের জন্য একটু লং ক্যারিয়ার পাথ হলো এটাও সম্ভব জাপানে। জি, তোমার নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান তো ইচ্ছা, এখন যেই রোলে আছি সেটা নিয়ে হলো চিন্তা ভাবনা করা, কেমন করে আসলে আরও ভালো এস্টাবলিশ করতে পারি। এবং হলো বললাম যে পিএনজিতে আপাতত থাকার ইচ্ছা আছে। এখানে ক্যারিয়ার পাথ আমি নিজে প্ল্যান করে রেখেছি যে আমি কয় বছর এখানে যদি জব করি কোথায় আমি নিজেকে দেখতে পারবো। সো আমার বেসিক এখন ইচ্ছা যেটা, সেটা হলো সাপ্লাই চেইন লিডার হিসেবে নিজেকে কেমন করে গ্রো করতে পারি, এবং এটার জন্য পিএনজি আমাকে খুবই সাপোর্ট করছে, এবং আমিও চেষ্টা করছি কেমনে গ্রো করা যায় এই ফিল্ডে। আচ্ছা আচ্ছা, মানে এখানে থেকেও ধরো বাইরের দেশে, মানে ধরো ইউরোপে বা ওইখানে কি ক্যারিয়ার বিল্ড আপ করা বেশি ভালো হবে না এখানকার ভালো হবে? আমি আমার অপিনিয়ন বলবো যে জাপানে যদি আমি যেমন 10 বছর ধরে আছি, ভাইয়াও আপনি অনেক বছর ধরে আছেন, তো জাপান থেকে মুভ করাটা অন্য জায়গায় যে আবার নতুন করে স্টার্ট করতে হবে, সেটা আমাদের হয়তো টাফ, বাট সম্ভব। বাট আমি বলবো যে কেউ যদি জাপানে অনেক দিন ধরে 10 বছর বা 15 বছর থেকে যায়, আমার মনে হয় যে সবাই জাপান পছন্দ করে এবং মুভ করতে চায় না, কারণ একটা মানে নিজের একটা ইজি জোনের মধ্যে মানে থাকাটা হয়ে যায়। এবং জাপান অনেক সেফ আমি বলবো মেয়েদের ক্ষেত্রেও। অন্য দেশে আমি কতটুকু সেফ জানি না, অবশ্যই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে সেফ, বাট জাপান আমি বলবো যে ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি সবার জন্য। মানে আমার কাছে আমি যতটুকু জানি, বা আমি এখন পর্যন্ত রাতে 2টা বাজে হোক 3টা বাজে, একটা মেয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় বের হতে পারে। জি, এই জায়গায় এটা কোনো ব্যাপার। জি, এবং আরেকটা জিনিস সেটা হলো আমরা যদি ইসলাম ফলো করতে চাই, যেমন আমার কোম্পানিতে বলবো, আমি যেমন যদি আমি নামাজ পড়তে চাই, আগে হয়তো কেউ বুঝতো না নামাজ জিনিসটা কি। সো আমার অফিসে আমার যখন ওয়াক্ত হয়, আমি কোনো একটা রুমে যেয়ে আমি নামাজ পড়তে পারি, এবং আমার যদি মিটিংয়ের টাইমে আমি যদি নামাজ পড়তে চাই, আমি বলে যদি বেরো হয়ে যায়, আমাকে কিছু বলে না। সো এখন ইসলাম ফ্রেন্ডলিও কান্ট্রি হচ্ছে আস্তে আস্তে জাপান। এটা খুবই ভালো। মানে পেরিয়ার রুম না থাকলেও মানে তোমার ওই টাইমটাতে তুমি বেরোতে চাইলে বের হতে পারি, মানে আমার কোম্পানিতে এরকম ফ্লেক্সিবিলিটি আছে। এখন সব কোম্পানি হয় না, তবে ম্যাক্সিমাম জায়গাতে মানে পরিচিত যারা আছে ওরা অনেকেই বলতেছে যে আসলে নামাজের টাইমটা চাইলে পাওয়া যায় বা একটু আগে পরে করা যায়। এটা আসলে আমাদের জন্য এটা খুব ভালো দিক। আর এখন তো জাপানে প্রচুর মসজিদ প্রত্যেকটা স্টেশনে মানে কোনো না কোনো মসজিদ আছে যেখানে নামাজ পড়া সম্ভব। জি, তোমার এলাকা তো মনে হয় একটা? হ্যাঁ, আমার এলাকায় আমার স্টেশনই একটা আছে, আর একটা আমার বাসা থেকে 2-3 স্টেশনে একটা বড় মসজিদ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তোমার কাছে আমি একটু জানতে চাই, বর্তমানের মানে জাপানের যে পরিস্থিতি, বাংলাদেশ থেকে এখন প্রচুর স্টুডেন্ট জাপান আসতেছে,
ম্যাক্সিমাম দেখা যাচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজে আসতেছে। জি এটা ভালোটা কতটুকু মন্দটা কতটুকু এই প্রশ্নটা করার একটা কারণ হচ্ছে এখানে আমি ল্যাঙ্গুয়েজে আসছে, আমার যেটুকু আসছে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে আসার পর আসলে তখন আসলে ইন্টারনেট অত ছিল না বা আমরা মানে জানতাম না এই কারণে। তো বর্তমানে যে অবস্থা আছে ল্যাঙ্গুয়েজ কোর্স করে সবাই চাকরির পিছনে দৌড়ায় বা একটা সাইমন কাকু করে কোনো মতে মানে একটা চাকরি হলে হয়, এটা বেটার নাকি টোটালি মানে একটা ক্যারিয়ার পর্যন্ত অনার্স কমপ্লিট করা বা এই ধরনের ক্যারিয়ার করার পরে চাকরিতে যাওয়াটা বেটার? আমি আমার ক্ষেত্রে রিকমেন্ড করবো, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি যে কেউ যদি দুটো অপশন আছে, একটা হলো ইউনিভার্সিটি ডিগ্রি নেওয়ার জন্য, এটা ইউনিভার্সিটি মাস্টার্স বা আন্ডারগ্র্যাড মাস্টার্স পিএইচডি করে জবে ঢোকা, অথবা কেউ আন্ডারগ্র্যাড করে বিবিএ মানে আন্ডারগ্র্যাড করেই কেউ জবে ঢুকে যায়। সো এইটা হলো একটা মানে ইজিয়েস্ট ওয়ে। লং ওয়ে যদি কেউ ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে আসার পরে অনেক টাকা খরচ হয়ে যায় তাদের জন্য, প্রায় 10-12 লাখ টাকা আমার যতদূর জানা, বাট আমি জানি না কারেন্ট অ্যামাউন্টটা কতটুকু। বাট কেউ যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে এসে যায় তারপর তারা সচরাচর করে যে সেনমন গাক্কোতে ঢুকে, মানে ডিপ্লোমা একটা ডিগ্রি। সো ডিপ্লোমা আমি রিকমেন্ড করবো কেউ যদি চলেও আসে সেনমন গাক্কোতে না ঢুকে যদি ওটা 2 বছরে শেষ করে ফেলে, তারপর তারা মনে করে যে জবে ঢুকতে হবে তাড়াতাড়ি, আমার তাড়াতাড়ি যেহেতু অনেক টাকা খরচ হয়ে গেছে, আমি রিকমেন্ড করবো যে সেনমন গাক্কোতে না ঢুকে সে যদি আন্ডারগ্র্যাডও করে বা মাস্টার্স করে তাহলে তার জাপানিজটা অনেক ভালো হবে, প্লাস হলো একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকবে, যদিও 2 বছর বেশি লাগবে সেনমন গাক্কো থেকে, কিন্তু এটা পরে ফিল আপ হয়ে যাবে যখন সে একটা ভালো কোথাও ঢুকে যাবে জবের ক্ষেত্রে। তাদের আস্তে আস্তে যে ক্যারিয়ার পাথটা গ্রো করবে এক্সপোনেনশিয়াল হিসেবে, সেটা অনেক দূর তাকে নিয়ে যাবে। সো কেউ যদি চিন্তা করে মানে লং টার্ম চিন্তা করে, তাহলে আমি বলবো সে যদি কেউ ল্যাঙ্গুয়েজ কোর্সে এসেই পড়ে বা আসতে চায়, ল্যাঙ্গুয়েজ শেখার পরে আন্ডারগ্রেড অথবা মাস্টার্সে ঢুকে গেলে আমি বলবো এটা আরেকটু সেফ অপশন, এবং জাপানি যেহেতু পারে তার জন্য জব পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, তোমার মাঝখানে যেটা হচ্ছে ইন্টার্নি কোর্স, যেটা তো অডি ওইটার সম্বন্ধে একটু বলো। আমি অডিতে আমার ইচ্ছা ছিল অনেক, মানে ফার্স্টে অনেক ইচ্ছা ছিল গাড়ির কোনো কোম্পানিতে ঢোকার, যেহেতু জাপান গাড়ি খুবই মানে অনেক অনেক ওদের প্রোডাকশন, টয়োটা, মাজদা, নিসান। সো আমারও ইচ্ছা ছিল এরকম, বাট আমার জার্মান কার্সের উপর বেশি ফ্যাসিনেশন ছিল। সো আমি আমার আন্ডারগ্রেড থেকে অ্যাপ্লাই করছিলাম, 2 বার অ্যাপ্লাই করে ফেল করছি, বাট আমার ইচ্ছা ছিল আচ্ছা যেহেতু টোকিও ইউনিভার্সিটিতে এখন চান্স পেয়েছি, এখন আরেকটা অ্যাপ্লাই করে দেখি। হ্যাঁ, এবং টোকিও ইউনিভার্সিটিতে পড়লে একটা ভালো অ্যাডভান্টেজ হলো মানে অন্য ইউনিভার্সিটিকেও থেকেও সম্ভব, বা টোকিও ইউনিভার্সিটিতে ওরা জাপানে একটু বড় করে দেখে। সো যখন আমি অ্যাপ্লাই করি আমাকে ইন্টারভিউতে ডাকে, পরে আমি আইটি নিয়ে একটু মানে দেখতে চাচ্ছিলাম যে আমি আইটিতে ফিট নাকি না। সো আইটিতে আমি 3 মাসে পেইড ইন্টার্নশিপ করলাম। ওরা আমাকে বলছিল যে আরও এক্সটেন্ড করতে চাই নাকি, বাট আমার জবের হান্টিংয়ের প্ল্যান ছিল, এই জন্য আমি 3 মাসের পরে ছেড়ে দিয়ে জব হান্টিংয়ের জন্য আমি নিজেকে প্রিপেয়ার করি। বাট অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল যে জবে ঢুকার আগে জবের যে একটা এক্সপিরিয়েন্স, রোলের একটা এক্সপিরিয়েন্স বা অনেক কিছু সফট স্কিলস, সেটা আমি অডির ইন্টার্নশিপ থেকে অনেক কিছু শিখেছি। আচ্ছা, ওকে, আমরা শেষের দিকে চলে আসছি। তোমার যদি কোনো অ্যাডভাইস থাকে বাংলাদেশের স্টুডেন্টদের প্রতি বা এখানকার যারা আছে তাদের প্রতি, সেসব আমাদের একটু বলো। আরেকটা কথা আমি একটু বলো, তোমরা যেই একটা মধ্যে আছো, এখানকার কমিউনিটির জন্য কি করা যেতে পারে বা এখানকার লোকজনের জন্য কি করা যেতে পারে, এমন কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এখানকার কমিউনিটি ফার্স্টে আমি যদি বলতে চাই, আমাদের কমিউনিটিটা গ্রো করছে আস্তে আস্তে, বাট বন্ডিংটা যদি আরও স্ট্রং হয় আস্তে আস্তে, যেমন ইভেন্টসগুলো আমি বাংলাদেশে আমি যখন এপিউতে মানে কিউশুতে থাকতাম বা কোবেতে থাকতাম, বছরে বৈশাখী মেলা যখন হয় তখনই আমাদের দেখা হয়। সো কমিউনিটি যদি আরেকটু কয়েকটা ইভেন্টস আরও মানে করা যায়, তাহলে আমি মনে করবো যে আরও কমিউনিটিটা স্ট্রং হবে, আরও মানুষকে চিনবে, আরও বন্ডিংটা স্ট্রং হবে। সো বৈশাখী মেলা প্লাস আমি জানি না অন্য কোনো বাংলাদেশের বড় বড় ইভেন্ট হয় না কিনা, বাট এরকম বড় ইভেন্ট যদি থাকে তাহলে আমরা যদি আগায় আসি এবং সবাই মিলে যদি এটা একটা করা যায় একসাথে, তাহলে আমি মনে করবো যে আরও আমাদের কমিউনিটিটা গ্রো করবে, আমাদের লোনলিনেসটা আমাদের হলো পূরণ হবে। মানে সবার সাথে যখন কথা বলবো বাংলা ভাষা, আমরা যেটা সচরাচর পারি না আসলে জাপানে। এখানে আমি একটু ঢুকাই, মানে অনেক ধরনের প্রোগ্রামই হয়, তবে যেটা হচ্ছে যে কমিউনিটি এখানে লোকজন যারা সিনিয়র আছেন বা পুরনো আছেন,
ওনার মধ্যে গণ্ডিতে আছে, মানে আমি যেটা বলতে চাইছিলাম মানে হয়ে যাচ্ছে, মানে তোমার কথা হিসেবে বুঝছি তোমাদের জেনারেশনকে এখনো টানতে পারেনি তারা। হতে পারে এরকম। আরেকটা হচ্ছে যে মানে তোমাদের জেনারেশন থেকে তেমন কিছু এখনো তৈরি হয়নি, হইলেও ছোট ছোট হচ্ছে, জি আর বড় কিছু হলেও মানে বেটার হবে আমাদের জন্য। ধন্যবাদ। আর বাংলাদেশ সম্বন্ধে কিছু যদি বলো বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য যদি বলি, হ্যাঁ বাংলাদেশি স্টুডেন্টরা কোনো হতাশ হবার কোনো কারণ নেই যদি সে বাইরে আসতে চায়। ইউরোপ, ইউএসএ বা অস্ট্রেলিয়া কোথাও হয় নাই, জাপান ওরা চুজ করতে পারে নিঃসন্দেহে। ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার অবশ্যই, বাট ল্যাঙ্গুয়েজটা যে কোনো জায়গায় কোনো না কোনো ব্যারিয়ার আছে। সো ল্যাঙ্গুয়েজটা যদি শিখে ফেলতে পারি আমাদের জন্য জাপানে সাকসেসফুল হওয়াটা খুবই সম্ভব। এবং বাঙালিরা, আমার সিনিয়র ভাইরা, জুনিয়ররা যারা আছে সবাই কিন্তু ভালো জায়গায়, গ্র্যাজুয়েট করার পরে সবাই ভালো জায়গায় আছে। কারোর ক্যারিয়ার পার্টটা খুবই তাড়াতাড়ি সাকসেসফুল হচ্ছে, কারোরটা হয়তো লং টার্ম, বাট সবাই আল্লাহর রহমতে সাকসেসফুল হচ্ছে। এবং আরেকটা জিনিস বলবো, যারা অলরেডি জাপানে আছে যে আমার এখনও জাপানিজ হয় নাই, সো আমি বলবো যে আমার কোনো কিন্তু জাপানিজ সার্টিফিকেট নেই, বাট আমি আল্লাহর রহমতে অনেক ভালো একটা কোম্পানিতে জব করছি। সো জাপানিজ না পারলেও যে হতাশ হতে হবে এরকম না। আমি যদি ছোট্ট একটা স্টোরি শেয়ার করি, যে আমার জব হান্টিংয়ের টাইমে কোভিড ছিল, বাসা থেকে বের হওয়া যাচ্ছিল না। সো আমি কিন্তু 96টা কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম। 96টা অ্যাপ্লাই করার পরে, কারণ আমি জানতাম যে কোভিডের টাইমে আমার বেশি করে অ্যাপ্লাই করতে হবে, এটাই আমার সুযোগ। সো কষ্ট হচ্ছিল, বাট আমি যেভাবে হোক, গুগল ট্রান্সলেট হোক, যেভাবে হোক আমি ট্রাই করে 24টা ইন্টারভিউ দিয়েছিলাম এবং 6টা কোম্পানির ফাইনাল ইন্টারভিউতে যেয়ে 3টা অফার পেয়েছিলাম। সো যদিও অফারগুলো কম, বাট আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। সো আমি বলবো যে কাউকে গিভ আপ না করে চেষ্টা করে যেতে হবে, এবং তার যদি লং টার্ম প্ল্যান থাকে অবশ্যই সে সাকসেসফুল হবে। আচ্ছা, একটা মানে কোশ্চেন, কাহালে তুমি প্রথম আসলে আমাদের গ্যালারিতে, মোটামুটি হয়তো কম বেশি শুনছো, কাহাল সম্বন্ধে কি মনে হয়? ভাইয়ার সাথে তো আমার পরিচয় প্রায় কত 6 বছর তো হবে, 5-6 বছর। সো তখন থেকে জানতাম যে আপনি হলো গান বছরে 1-2টো এক্সিবিশন করেন, এবং এই ফার্স্ট টাইম আমার কাহালের গ্যালারিতে আসা, এবং খুবই দেখে ভালো লাগছে যে অনেক এক্সিবিশন হয়। এবং জাস্ট এই গ্যালারিটা হলো বাংলাদেশে, জাপানে বাংলাদেশি একমাত্র গ্যালারি আমার জানার মতে। সো দেখে ভালো লাগছে বাংলাদেশিরা কোনো একটা গ্যালারি করে ছবি এক্সিবিশন করছে, এবং বাংলাদেশি না, বাইরের দেশে বিভিন্ন যারা আর্টিস্ট আছে তারা অংশগ্রহণ করে, এবং বাঙালির কেউ যদি অংশগ্রহণ করতে চায় তাহলে কাহাল গ্যালারির সাথে যোগাযোগ করে অ্যাপ্লাই করে এক্সিবিশন করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আজকের মতো এখানে বিদায় নেব। তো সবাইকে অনেক ধন্যবাদ। তা আমাদের যারা দর্শক আছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আপনার কথাগুলো আমাদের বলতে চান আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।